আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা একটা রিয়াকশন ভিডিও দেখতে পারবেন। রিয়াকশন মানে হচ্ছে আপনারা এটাকে কনসিকুয়েন্স বলতে পারেন বা আমার সর্বশেষ কয়েকটা ভিডিওর সম্মিলিত ফলাফল বলতে পারেন। আচ্ছা, কেন আমি আপনাদেরকে বললাম যে আজকের ভিডিওটাকে আপনারা আমার সর্বশেষ কয়েকটা ভিডিওর সম্মিলিত ফলাফল বলবেন? তার একটা মুখ্য কারণ আছে দর্শক। কারণ ধরুন আমি একটা ভিডিও করলাম, একটা ক্রিটিসাইজ করলাম একটা ভিডিওতে বা কয়েকটা ভিডিওতে, এবং কয়েকটা ভিডিওতে টানা ক্রিটিসাইজ করার পর যদি আপনারা দেখতে পান যে না, আমার ক্রিটিসাইজটা সার্থক হয়েছে, এখন যে জিনিসটা নিয়ে আমি কথা বলছিলাম সেই জিনিসটা কারেকশন হয়েছে বা কারেকশন করার জন্য একটা প্রস্তাবনা এসেছে বা চেষ্টা চলছে, বলতে পারবেন যে হ্যাঁ, তার মানে কিন্তু এটা একটা রেজাল্ট এসেছে। তো এই জন্য বললাম আমার আজকের ভিডিও কিন্তু একটা রেজাল্ট থাকবে, আমার ভিডিওতে ফলাফল দেখতে পারবেন, কারণ আমার ভিডিওর মধ্যে যা দেখিয়েছি তার একটা দৃশ্যমান ফলাফল চোখে পড়ছে সবার, এবং এটা নিয়ে কিন্তু আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আসলে কী থাকবে দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে তিশা আসলে কোনো দিন ভালো হবে কি হবে না এটা আমার দেখার বিষয় না, কিন্তু তিশা একে ভুল বারবার করে এই প্রমাণটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের মনে আছে হয়তো সবার, যখন খুকিকে নিয়ে তিশার একটা মনোমালিন্য, একটা দ্বন্দ্ব চলছিল, অন্তর্দ্বন্দ্ব, কোলাহল, ওই সময় তিশা বেশি আবেগী হয়ে সে তার শাশুড়ি নাজমা বেগমকে নিয়ে বিছানাতে বসে খুকির বদনাম, তার নিজের বাবার বাড়ির বদনাম সবার সামনে করেছিল। এবং ওইটার রেস ধরে আপনারা সবাই জানেন কিন্তু সে তার শ্বশুরবাড়ির মধ্যে যে একটা সম্মান সেটা হারিয়েছিল। পারুল খালা থেকে শুরু করে সবাই তাকে কিন্তু মানে খুবই নোংরাভাবে অপমান করেছে, এবং এটার জন্য কিন্তু আমরা বলেছিলাম এই দায়ভারটা তিশা নিজের। কারণ তিশাকে বুঝতে হবে সর্বোপরি ওটা তার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির মানুষজনকে নিয়ে যদি সে তার নিজের বাবার বাড়ির বদনাম করে সেটার ফলাফল কোনোদিনই ভালো হবে না, যেটার প্রায়শ্চিত্ত তিশাকে করতে হয়েছে খুব কঠোরভাবে। তো একই ভুল তিশার উচিত ছিল শিক্ষা নেওয়া। আসলে কি দর্শক, একটা প্রবাদ বাক্য আছে, আপনারা যারা ফেসবুক চালান একটা লাইন কিন্তু প্রচুর পরিমাণ আপনাদের সবার চোখের সামনে আসবে। কথাটা দর্শক অনেকটা এরকম, পুরোপুরি আমার মনে নেই, আমি জাস্ট একটা সারমর্ম বলতে পারবো যে ইতিহাস থেকে দেখা যায় যে এটাও একটা ইতিহাসের শিক্ষা, যে ইতিহাস দেখে কেউ শিক্ষা নেয় না। কথাটার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। মানে আমরা সবাই কি বলি যে আমাদের উচিত প্রত্যেকটা মানুষের অতীত থেকে শিক্ষা নেওয়া, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, যে আমাদের পূর্বপুরুষ যারা আছে বা আমরা আমাদের অতীত জীবনে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যে একটা ফলাফল আমাদের জীবনে পড়েছে, একটা প্রভাব আমাদের জীবনে পড়েছে, সেই প্রভাবগুলো যেন আমাদের ভবিষ্যৎ জীবনে আর না পড়ে, বা ইতিহাসে যারা ভুলগুলো করেছে ওই ভুলগুলো যেন আমরা না করি, বিপদে যেন আর ভবিষ্যতে না পড়ি, সেই জন্য আমাদের সেই কাজগুলো করা উচিত না। এই একটা জিনিস আমাদের সবার করা উচিত। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা কেউই ইতিহাস দেখে শিক্ষা নেই না, আমরা কেউ আমাদের অতীত থেকে শিক্ষা নেই না, আমাদের ভুল থেকে শিক্ষা নেই না, এটাও এক ধরনের শিক্ষা। ঠিক আছে, এই কথাটা কিন্তু খুবই বর্তমানে ট্রেন্ডিং, এবং আমি মনে করি এটা খুবই যুক্তিসম্পন্ন একটা কথা। যেই বা যারা কথাটার প্রচলন করেছেন খুবই যুক্তিসম্মত একটা কথা বলেছেন। আসলে আমাদের জীবনে তাই ঘটে যে আমরা কিন্তু কেউ, ম্যাক্সিমাম মানুষই অতীত থেকে শিক্ষা নিতে পছন্দ করি না। হ্যাঁ, বলি আমাদের শিক্ষা নেওয়া উচিত, এটা করা উচিত, বাট আলটিমেটলি কজন আমরা করি? যেমন তিশাকেই দেখুন, যে তিশা কয়েকদিন আগেই কিন্তু এই ভুলটা করে সে বিপদে পড়েছিল, সেই তিশা কিনা এবার মালয়েশিয়াতে গিয়েও একই বিপদ করছে, মানে একই ঘটনা ঘটাচ্ছে। কি সেই ঘটনা? তিশা এর আগের বার খুকির বদনাম, তার নিজের বাবার বাড়ির বদনাম তার শাশুড়িকে পাশে রেখে তার নিজের শাশুড়ির সামনে, শ্বশুরবাড়িতে সামনে বসে করেছে সবার সামনে। আর এবার কি করেছে? এইবার সে সুদূর মালয়েশিয়ায় গিয়ে তার নিজের ননদ ফাতেহা নাজনীনের সাথে সে তার নিজের আপন মেয়ের জামাই সাকিবের বদনাম করছে, সাকিবের বদনাম করছে। তিশা কি জানে আদৌ কি হবে এটার জন্য? তিশা যখন বাংলাদেশে যাবে তার মেয়ের সাথে এটার জন্য কত পরিমাণ দ্বন্দ্ব হতে পারে, মনোমালিন্য হতে পারে, সাকিবের সাথে তানজিলার কত ধরনের বিপত্তি আসতে পারে। শুধু তাই না, তানজিলার সাথে তিশার একটা অন্তর্দ্বন্দ্ব চলে যাবে, শুরু হয়ে যাবে ঢাকাতে আসা মাত্র, বাংলাদেশে আসা মাত্র। তিশা কি এটা বুঝতে পারছে? শুধু তাই না, এটার কনসিকুয়েন্স আরও ভয়ানক হবে, এটা আমি বলে রাখলাম, আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা এই একটা বিষয় জানতে পারবেন, পাশাপাশি ফাতেহা নাজনীন এবং তিশার মধ্যকার যে আলাপ আলোচনা, সেই সমস্ত আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনারা আজকে অনেকগুলো নাটকের খোলাসা দেখবেন, যে আসলে তাদের পরিবারে কতটা নাটক হয়, রঙ্গতামাশা হয়, রঙ্গমঞ্চের আসর তারা বসিয়েছে ওই বাসার মধ্যে।
দর্শক, আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার কাট অনেকগুলো কথা বলবো, এক্সপ্লেন করব। সো আশা করবো আপনারা প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন, ধৈর্য সহকারে শুনবেন। যদি সময় কম থাকে অবশ্যই সময় করে ভিডিওটা পুরোটা দেখে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আজকে আমি কিন্তু শুরু করব বাপ্পি থেকে। আমার আজকের ভিডিওটা সেই সমস্ত দর্শকের জন্য খুব ইজি হবে বোঝার জন্য, মানে একরকম বলতে পারেন খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন, ব্যাখ্যার প্রয়োজন হবে না যারা কিনা আমার লাস্ট 2টা ভিডিও দেখেছেন। কিন্তু যারা আমার লাস্ট 2টা ভিডিও মিস করেছেন তাদের জন্য হয়তো একটু বুঝতে কষ্ট হলেও খুব একটা ঝামেলা হবে না বলে আমি মনে করি। ঠিক আছে, তো সুন্দর থাকুন, সুন্দর সুন্দর হয়তো সব কিছু বুঝে যাবেন সময়ের পরিক্রমায়। আমি আমার সর্বশেষ 2টা ভিডিওতে কিন্তু একটা জিনিস খুব এমফেসাইজ করেছি, খুবই জোর দিয়ে বুঝিয়েছি যে ফাতেহা নাজনীন কিন্তু কোনো রকমের কাজকর্ম করছে না। তিশারা বাংলাদেশ থেকে যে সমস্ত বাজারঘাট করে নিয়ে গেছে, কিনে নিয়ে গেছে পোলার চাল, ডাল, মাছ, মাংস, ওই সমস্ত জিনিসই বসে বসে তিশা রান্না করছে, সবাইকে মিলে খাওয়াচ্ছে। তো আমার কথা, ফাতেহা তাহলে তিশাদের জন্য স্পেশালি কি করলো? সে না বাজার করলো, সে তার নিজের শারীরিক শ্রম দিয়ে রান্না করলো, কোনোটাই করলো না, সবই তো তিশারাই করছে। বাপ্পি নিজের টাকা দিয়ে বাজার করেছে, আর এখানে তিশা তার নিজের শ্রম দিয়ে রান্না করছে। আর ওই দিক থেকে নাজমা বেগম এই বুড়ো বসে এসে থালা বাসন ধুচ্ছে। এটা নিয়ে কিন্তু আমি রোস্টিং ভিডিও করেছিলাম, মানে ক্রিটিসাইজ করেছিলাম যে আসলে ফাতেহা নাজনীন মালয়েশিয়াতে বসে আগে কী করতো, তার মায়ের জন্য অনেক দুঃখ প্রকাশ করতো। তার এই বুড়ো মা কাজ করতে পারে না, তার মায়ের নাকি অনেক শরীর ব্যথা, হাড্ডিতে ব্যথা, কেন তাকে দিয়ে কাজ করানো হয়, ঘরের মধ্যে বউ আছে, কাজের লোক আছে, তারপরেও কেন নাজমা বেগমকে কাজ করতে হবে। এই ধরনের অনেকগুলো কথা কিন্তু ফাতেহা নাজনীন মালয়েশিয়াতে বসে করেছিল। কিন্তু আমি আপনাদেরকে একদম সঠিকভাবে একদম ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছিলাম নাজমা বেগম মালয়েশিয়াতে গিয়ে ফাতেহা নাজনীনের বাসায় যে পরিমাণ কাজ করছে, মানে যে পরিমাণ কাজ করছে, এত পরিমাণ কাজ কিন্তু সে তার নিজের বাসায় তো করেনি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছিল। তাহলে এখন ফাতেহা নাজনীন কি বলবে? সে যে তার মায়ের প্রতি একটা লোক দেখানো, মুখ বলা একটা ভালোবাসা দেখাচ্ছিল, সেটা কিন্তু নমুনা আমরা পেয়ে গিয়েছিলাম। ওই যে বলে, দূর থেকে সবই বলা যায়, কাছে আসলে কে কতটুকু করতে পারে সেটাই দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। তো ফাতেহা নাজনীন কিন্তু তার মাকে কতটুকু ভালোবাসে সেটা দিয়ে প্রমাণ পেয়ে যায়। কারণ ফাতেহা নাজনীন একজন যে বয়সে, তার মা তো তার চেয়ে অনেক বড় বয়সী, তারপরে ফাতেহা নাজনীন বসে বসে আরাম করে, বিশ্রাম করে, তার মা কাজ করে, থালা বাসন ধয়। এটা কখনোই কিন্তু দর্শক এটা মানা যায় না, চোখ থেকে দেখা যায় না চাইলেও। আচ্ছা, যেটা বলছিলাম দর্শক, সেই জায়গাটাতে থাকি। তো আমি আমার গত 2টা ভিডিওতে কয়েকটা জিনিস দেখিয়েছিলাম যে বাপ্পি, তার মধ্যে পুরুষ মানুষ, ঘরে 3-3টা মহিলা থাকা সত্ত্বেও তাকে সকালবেলায় উঠে নিজের চা নিজে বানাতে হয়। কিন্তু সেই দিন দেখা গেছে নিজের চা নিজে বানায়নি, সে ঘরের সকলের জন্য চা বানিয়েছে, সকলের জন্য চা বানিয়ে সে সবাইকে চা আপ্যায়ন করেছে। কত বড় নোংরা! কোথায়? তুহিনও তো পুরুষ মানুষ, তুহিন তো সবার জন্য চা বানায়নি সকালে উঠে। তাহলে বাপ্পি কেন সকালে উঠে সবার জন্য চা বানাবে, তাও আবার তার নিজের বোনের জামাইয়ের বাসাতে গিয়ে? এটা কিন্তু একটা পুরুষ মানুষের জন্য অনেক লজ্জাজনক। আমি এই ছোট ছোট জিনিসগুলো একটা মানুষের যে মানে কি বলে এটাকে, পার্সোনালিটিগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, যে এগুলো কোন জায়গাতে অসামঞ্জস্য, এগুলো ভুল করছে একটা মানুষ, তার নিজেকে হালকা করার জন্য এগুলো যথেষ্ট, এগুলো আমি তুলে ধরেছিলাম। তারপর তিশা সারাদিন রান্না করছে ঘোরাঘুরি না করে, ফাতেহা রান্না করছে না, এগুলো আমি তুলে ধরেছিলাম। সো আমার এই কথাগুলো কিন্তু দর্শক আমার কথা না, কারণ আমার এই কথাগুলো আপনাদেরই কথা। আপনারা আমাকে কমেন্ট করতেন, আপনারা আমাকে বারবার করে বলতেন ভাইয়া এটা করছে, ভাইয়া ওটা করছে, এটা ঠিক হচ্ছে না, এটা দৃষ্টিকটু। সো আমি কিন্তু সবসময় বলে থাকি যে আপনারা আমাকে কমেন্ট করবেন, জানাবেন যে জিনিসটা আমাদের দৃষ্টিকটু মনে হবে, আপনাদের মনে হবে, আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। সো আপনারা যেটা আমাকে অনুরোধ করেছেন, আমি কিন্তু আপনাদের অনুরোধগুলো রেখেছি। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে দর্শক, আমি কিন্তু আমার সর্বশেষ ভিডিওতে একটা কথা বলেছিলাম যে বাপ্পি সবার জন্য চা বানিয়েছে, রাইট? হয়তো মনে আছে অনেকের, মনে না থাকলে আমি বলে দিয়েছি। তো আমি এটা নিয়ে ক্রিটিসাইজ করার পরে আজকের ভিডিওতে দেখা গিয়েছে, মানে হাস্যকর, আজকে দেখা যাচ্ছে বাপ্পি তাদের ফাতেহাদের যে ড্রয়িং রুমে যে সোফা আছে, সোফাতে বসে আছে, এবং কোথাও থেকে যেন ফাতেহা উড়ে এসে জুড়ে বসার মতো হাতে দেখলাম এক মগ, একটা বড় একটা মগ, সেখানে এতটুকুখানি একটু চা অবশিষ্ট রয়েছে, সেটা বাপ্পির হাতে তুলে দিচ্ছে, এবং এটাকে কেউ একজন ভিডিও করে দেখাচ্ছে। যদিও মনে হচ্ছে ভিডিওটা ক্যামেরাটা টান ধরেছিল। তো ফাতেহা দূর থেকে এসেছে, বাপ্পির হাতে চা দিয়ে গেল, এটা আবার বাপ্পি ভিডিও করে দেখিয়েছে। বুঝবেন দর্শক আমার প্রত্যেকটা কথা, আমি শেষে কিন্তু একটা কনক্লুশন দিব, সো মনে রাখবেন এই পয়েন্টগুলো। তো বাপ্পি দেখাচ্ছে ফাতেহা আজকে তাকে চা বানিয়ে দিয়ে গিয়েছে। তো চায়ের পরিমাণ কতটুকু? একটা এত বড় মগের মধ্যে অল্প একটু চা,
মানে বোঝাই যাচ্ছে চাটা আগে খাওয়া হয়েছে, অর্ধেক চা কমেছে, তারপরে তাদের মনে পড়ছে আহা এটা তো আসলে ভিডিও করলে ভালো হতো, এটা যদি ভিডিও করে দেখাতাম যে ফাতেহা আমাকে চাটা দিয়ে যাচ্ছে, তাহলে দর্শকরা বুঝতো ফাতেহা মনে আমাকে চা বানিয়ে দিয়েছে। মানে এই ধরনের আজগুবি কিছু রূপকথার গল্প ঠাকুরমার ঝুলি তাদের মাথাতেই আসবে ভাই, আমাদের মাথাতে এই ধরনের মিথ্যা গল্প কোনোদিনই আসবে না। যাই হোক, এটা গেলো ফাতেহার বাপ্পিকে চা দেওয়ার গল্প, যেটা সম্পূর্ণ একটা ভ্রান্ত নাটক। এটাকে আমি বলবো বরং আমি আমার লাস্ট দিন যেই ভুলগুলো ধরেছিলাম তারা সেগুলোকে কারেকশন করে দেখানোর চেষ্টা করছে যে ফাতেহাও কাজ করে, ফাতেহাও কুকিংয়ে কন্ট্রিবিউট করে, যেটা কিনা আসলে মানে টোটালি ফলস, একটা ফলসলি তাদের একটা প্রচারণা চালানো হচ্ছে ফেসবুক মানে ইউটিউবের মধ্যে, আর কিছুই না। সো এই একটা বিষয় গেল। নেক্সট আমি যেটা বলবো দর্শক, সেটা হচ্ছে মেনলি তিশার সাথে দেখা যাচ্ছে বর্তমানে ফাতেহাকে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে। এটা এতদিন দেখা যায়নি, গতকালকে থেকে দেখা যাচ্ছে, বিশেষ করে আমার ভিডিও দেওয়ার পর থেকে। আমি যখন থেকে বিষয়গুলো নিয়ে মুখ খুলেছি, ভয়েস রেজ করেছি, তারপর থেকে দেখা যাচ্ছে ফাতেহা কিন্তু কন্টিনিউয়াসলি তিশার সাথে রান্নাঘরে বসে আছে। ফাতেহার রান্নাঘরে দাঁড়ানো যায় না, পাশাপাশি দুজন মানুষ, সেখানে ফাতেহা গোদো গোদো করে তিশার সাথে একসাথে বসে আছে, ঠেসে ঠেসে বসে আছে। কারণ কি? কারণ ওই যে একটা ক্রিটিসাইজ, দর্শকরা বকাঝকা করছে, গালমন্দ করছে যে আপনি একটা মহিলা মানুষে কিভাবে সমস্ত কিছু, তিশা ঘুরতে এসেছে একটা গেস্টের উপর আপনি চাপিয়ে দিতে পারেন, তিশা তো আপনার বাসাতে গেস্ট, একটা মেহমান, তাহলে তার উপর আপনি কিভাবে এত কিছু চাপিয়ে দিতে পারেন? এটা তো কোনোভাবে লিগালি এটা কিন্তু ভালো লাগবে না। তো এই জন্য ফাতেহা দর্শকদের এই সমস্ত গালমন্দ খেয়ে সে কিন্তু এখন তিশার সাথে সবসময় দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ড আপ করে, তার সাথে একটা সঙ্গ দেয়, বাট কাজ কিন্তু করে না। সে জাস্ট ক্যামেরাতে দেখায় আমি রান্নাঘরে আছি। কি কাজ করে জানেন? আমি দেখেছি, আপনারাও খেয়াল করে দেখবেন। তিশা রান্না বাড়া সব কাজ করছে, একটা মাছ দুপ 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 করে কেটে ফেলছে, সব কিছু করে ফেলছে। আর ফাতেহা কী করছে দেখলাম, একটা পেঁয়াজ নিয়ে খোসা ছিলছে। খোসা ছিলে আমি ভাবলাম হয়তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে রাখবে, কিন্তু সেটাও করলো না। খালি দেখলাম খোসাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওই আস্ত পেঁয়াজটাকে একটা বাটিতে রেখে দিয়েছে। তখন মনে হলো এই কাজটা তো তানও করতে পারবে, তোষানও করতে পারবে, তাবিবও করতে পারবে। এই কাজের জন্য তো ফাতেহার রান্নাঘরে থাকার প্রয়োজন নেই। তিশার 1 মিনিটের কাজ এটা, জাস্ট পেঁয়াজ ধরবে, কুচকুচ কুচকুচ করে কেটে ফেলবে। তো সামান্য একটা পেঁয়াজের খোসা ছিলা তো কোনো আহামরি কাজ না। আসলে কি, পেঁয়াজ ছেলার পর যখন আপনি এটাকে কুচু কুচু করে কাটবেন, তখন সেখান থেকে কিন্তু সালফার বের হবে। ওই কাটার জন্য যখন সালফারটা ছিটে ছিটে বের হয় এবং আমাদের চোখে পড়ে, তখন কিন্তু আমাদের চোখটা অনেক জ্বালা পোড়া করে, খুব কষ্ট হয়। এই জিনিসটা ফাতেহার ভালো লাগে না, যার কারণে সে খালি পেঁয়াজের খোসা ছাড়ানোর কাজটাকেই বেছে নিয়েছে। কিন্তু এই যে বললাম রান্নাঘরে থাকতে হবে, এখন থাকতে গেলে তো হাতটাকে নিয়ে বসে থাকা যাবে না, হাতটাকে তো রান্নায় দিতে হবে। কি করব? এই জন্য আমি পেঁয়াজের খোসা ছিলবো, কিন্তু পেঁয়াজ কাটবো না, কারণ পেঁয়াজ কাটলে যে সালফার বের হবে, সেই সালফারটা আমার চোখে গিয়ে চোখ জ্বলবে। এই জন্য আমি পেঁয়াজ কাটবো না। তাহলে ভাই পেঁয়াজ ছিলার মানেটা কি? যে পেঁয়াজ ছিলবে সে পেঁয়াজ কাটতেও পারবে, আপনি ওটা তিশার জন্য রেখে দিন, তিশাই ভালো মতো করতে পারতো। নেক্সট দেখা গেল কি, একটা কোরাল মাছ, কোরাল মাছের আঁশ ছাড়াচ্ছে, আঁশ ছাড়ানোর পিছে লেগেছে। আমি বললাম আঁশ ছাড়াচ্ছে, আচ্ছা সো একটু চেক করা যাক কীভাবে আঁশ ছাড়ে, আমি একটু শিখি। দেখলাম তো ওটাকে আঁশ ছাড়ানো বলে না, ওটাকে যে কী করা বলে ভাই আমি নিজেও জানি না ভাই। মাছটাকে নিজে কী আঙুল দিয়ে গুতাচ্ছে গুতাচ্ছে আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে কি মাছের গায়ে ইচিং হচ্ছে, মনে কোথাও চুলকানি হচ্ছে, ফাতে একটু আদর করে করে মাছগুলোকে চুলকে দিচ্ছে। যেমন আমাদের শরীরে যখন চুলকানি উঠে আমরা একটু হাত দিয়ে চুলকাই, এদিক ওদিক চুলকাই। দেখলাম আমার মনে হচ্ছে ওই মাছের মনে হয় কোনো এক জায়গায় ইচিং হচ্ছিল এবং মাছ মনে হয় ফাতের সাথে কোনোভাবে কমিউনিকেশন করতে পারছিল যে আমার এখানে চুলকাচ্ছে, এটা চুলকিয়ে দাও, আমার তো হাত পা নেই, চুলকাতে পারবো না। তখন ফাতেহা মনে হয় মাছের শরীরভাবে চুলকিয়ে দিচ্ছিল। আমার সেটা মনে হচ্ছিল ওটাকে একটা মানে মাছের আঁশ ছাড়ানো বলে না। আমি তো অনেক আঁশ ছাড়ানো দেখেছি, ওইভাবে মাছের কোনো আঁশ কোনো দিন কাউকে ছাড়াতে দেখিনি, এভাবে চুলকিয়ে চুলকিয়ে। এবং আঁশ ছুটে কিনা এটাও আমার জানা নেই। তো যাই হোক দর্শক, যেটা বলছিলাম আমি আমার মেন কথার দিকেই থাকি। তো রান্নাঘরে বললাম পেঁয়াজ কাটে, মাছ নিয়ে এই তামাশা দেখলাম। নেক্সট যেটা এই সমস্ত ঘটনার মধ্যেই ঘটে সেটা ছিল খুবই তাজ্জব করার মতো বিষয়। সেখানে ফাতে একটা কথা উঠায়, কথাটা খুবই হাস্যকর কথা আমার কাছে মনে হয়েছে। সে বলছে, প্রথমে আগে তিশা বলেছে আর কি, তিশা বলেছে অনেকে অনেক কথা বলে যে আমি কেন রান্না করি এই সেই, মানে তিশাকে শিখিয়ে দেওয়া হয়েছে সেই জন্য একটা সাফাই গায়। তো তিশা অ্যান্সার দিয়েছে যে কি, যে আমি তো আমার বোনের বাসাতেও আসার আগেও কিন্তু আমি আমার বোনের বাসায় গিয়ে নিজের পরোটা নিজে ভেজে খেয়েছি। কি পরোটা? ফ্রোজেন পরোটা, ঠিক আছে, সেটাকে সে তিশা নিজে ভেজে খেয়েছে। তো এটাতে কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি।
তো তিশার কথা ছিল, এই এক্সাম্পলটা দেওয়ার কারণ ছিল তিশা বুঝিয়েছে আমি যদি আমার বোনের বাসায় পরোটা ভেজে খেতে পারি, তাহলে কেন আমি আমার ননদের বাসায় পরোটা ভেজে বা রান্না বান্না করে আমার ননদকে খাওয়াতে পারবো না? কেন পারবো না? 100% পারবেন আপনি। কেন পারবেন? এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনি আপনার ননদকে খাওয়াবেন, আপনার শাশুড়িকে খাওয়াবেন, অবশ্যই খাওয়াবেন। কিন্তু আমার কোশ্চেনটা কি জানেন? তাহলে খুকি কি দোষ করেছিল সেবার? যখন আপনি পদ্মা চড়ে যেতেন, খুকি তো ঘন্টার পর ঘন্টা সকাল থেকে রান্নাতে লেগে থাকতো, রাত পর্যন্ত রান্না করতো। কোনোদিন তো দেখিনি খুকির পাশে গিয়ে বলেছেন, খুকি আমাকে একটা রান্না দে, আমিও রান্না করি। কোনোদিন তো বলেননি, খুকি থাক আজকে তো রান্না করতে হবে না, দে আজকে আমি রান্না করি। কোনোদিন তো আমি দেখিনি। বরং আমি এটা দেখেছি, খুকিকে নিয়ে আপনার গাদা গাদা এতগুলো করে দোষ আপনি ভিডিওর সামনে বসে বসে বলেছেন। আমার মায়ের সেবা যত্ন করে না, আমার মাকে রান্না করে খাওয়ায় না, আমরা গেলে রান্না করে না, কী বা এমন কাজ, কতটুকু বা কাজ, এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখেছি। কাজ তো করতেই দেখিনি, হাত তো দিতেই দেখিনি, বরং দেখছি আপনি এত এত অভিযোগ নিয়ে বসেছেন খুকিকে নিয়ে। তাহলে আমার ছোট্ট প্রশ্নের উত্তরটা দিতে পারবেন যে আপনি যদি আপনার বোনের বাসাতে আপনার রান্না করে খেতে পারেন, আপনি যদি আপনার ননদের বাসায় গিয়ে আপনি আপনাদের সবার রান্না করে খেতে পারেন, তাহলে আপনি কেন পদ্মার চড়ে গিয়ে আপনার বাবা মার রান্নাটা নিজে করে খাওয়াতে পারবেন না? এই প্রশ্নের উত্তরটা কি আপনার কাছে আছে? কেন পদ্মার চড়ে গেলে আপনি বসে থাকেন খুকিকেই রান্না করে খাওয়াতে হবে? কেন পদ্মার চড়ে গেলে বসে থাকেন শারমিনকেই রান্না করে খাওয়াতে হবে? আমি জানি আপনি উত্তরটা দিতে পারবেন না, আপনি স্কিপ করে যাবেন। এই জন্য উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কারণ তারা গরিব, কারণ তারা মালয়েশিয়া থাকে না, তারা পদ্মার চরের মতো একটা আনাড়ি জায়গায় থাকে। আপনি হয়তো ভুলে গিয়েছেন, আপনি কিন্তু ওই আনাড়ি জায়গাটায় বিলং করেন। আপনার জন্ম কিন্তু পদ্মার চরেই, ওই ছোট্ট গ্রামের ভেতরেই, ওই গরিব গ্রামটার টিনের ঘরের মধ্যেই আপনার জন্ম। ওই যে বললাম, অতীতের একটা শিক্ষা কেউ অতীত দেখে শিক্ষা নেয় না, কথাটার তাৎপর্য আপনি বুঝবেন না। আপনি যেমন বড় গলে আপনার আজকে ননদের সাফাই গাইলেন যে আমি আমার ননদকে কেন খাওয়াতে পারবো না যদি আমি আমার বোনদেরকে খাওয়াতে পারি? অবশ্যই খাওয়াতে পারবেন, কেন খাওয়াতে পারবেন না? তাহলে আপনি আপনার ভাবিদেরকে খাওয়াতেন, আপনি আপনার বাবা মাকেও রান্না করে খাওয়াতেন। পদ্মাচরে গিয়ে কোনোদিন তো দেখিনি আপনাকে রান্না করতে, বরং দেখেছি খুকির সাথে একটা মনোমালিন্য করতে, সবসময় রেষারেষি করতে, সবসময় ঝগড়াঝাটি করতে। সেগুলো না করতেন তাহলে আজকে আপনাকে কেউ কিছু বলতে আসতো না। দর্শক আপনারা বলবেন যে আমি কোনো ইললজিক্যাল কথা বললাম কিনা, আমি কোনো ভিত্তিহীন কথা বললাম কিনা, বা আমার কথা কোনো যুক্তি আছে কিনা। আপনারা এটা ডিসাইড করে যাবেন, আপনারাই জাজ, আপনারাই বলে যাবেন যে আমার কথার মধ্যে আসলেই কোনো লজিক্যাল সেন্স আছে কিনা। এবং আমি জানি এটার অ্যান্সার তিশা কেন, তিশার ফুল ফ্যামিলি 14 গোষ্ঠী কোনোদিন এটা উত্তর দিতে পারবে না, কারণ তারা জানে এটার উত্তর দিতে গেলে তারা ফেসে যাবে। কারণ দুর্গন্ধ নিয়ে আপনি যত ঘাটবেন দুর্গন্ধই বের হবে। সো এটা ছিল একটা বিষয়। আসলে কি খুকিদেরকে তারা মানুষ হিসেবে মনে করে না, এটা হচ্ছে বাস্তব সত্য। খুকিদেরকে তারা মনে করে গরিব মানুষ, মানে একটা অসহায় মানুষ। তাদেরকে যেভাবে ইচ্ছা, মানে একটা কাপড়কে আপনারা যেভাবে কাচেন না, কাচ 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 করে, তিশারা সবসময় খুকিদেরকে ওইভাবে করে কাচ 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 করে কেচে, মানে কি বলে একদম কাপড় কাচার মতো করে কাচে। কারণ কি ভাবে তারা তো গরিব মানুষ, আজকে আমরা তাদেরকে কাচলেও তারা প্রতিরোধ বা তারা যে মুখ চালাবে এই ক্ষমতা তাদের নেই, কারণ তারা গরিব মানুষ, তারা অনেক কিছু জানে না, মূর্খ মানুষ, তারা আমাদের সাথে জীবনে লাগতে আসবে না। কারণ কি ওই যে বললাম, গরিব মানুষ, অশিক্ষিত, মূর্খ মানুষ, তাদের শক্তি সামর্থ্য নেই, এই জন্য জীবনে লাগতে আসবে না। কিন্তু আজকে ফাতের সাথে তিশা কেন করবে না জানেন? কারণ ফাতে তাদের ন্যূনতম স্ট্যাটাসে আছে, এই জন্য সে ফাতের সাথে লাগতে আসবে না। তো আসলে কি এভাবে করে বৈষম্য করা ঠিক না। এই যে বর্তমানে আমাদের দেশে যে একটা নতুন একটা সভ্য জাতির জন্ম হয়েছে, বৈষম্য বিরোধী যে জিনিসটা, এটা কিন্তু আমাদের এখন বর্তমান সমাজে খুব প্রচলিত, ট্রেন্ডিং। তো এই জায়গাতে থেকে আপনারা যে বৈষম্য করছেন একটা গরিব মানুষের সাথে, একটা শিক্ষিত মানুষের সাথে, এটা কোনোভাবেই ঠিক হবে না। আগামী বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর বাংলাদেশ হবে। সো সেই জায়গাতে থেকে যদি আপনারা এখনও একটা গরিব মানুষ বলে তার সাথে বৈষম্য করেন, এটা ঠিক হবে না। মনে রাখবেন, দাম্ভিকতার পতন হবেই। এই আজকের এই দিনে যদি আপনারা এই শিক্ষাটা না জানেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা বুঝতে হবে। আজকে আপনারা খুকির সাথে যে অন্যায় অত্যাচার করেছেন সেটার ফলাফল কী হবে আমি নিজেও জানি না। কিন্তু দর্শক আসলে আমরা এই কথাগুলো বলতেও নিজের লজ্জা লাগে, কারণ যে খুকিকে নিয়ে কথা বলছি সেই খুকিও কিন্তু কোনো এক সময় আমাকে নিয়েও টানাটানি করেছে। সো খুকিকে নিয়ে কথা বলতে আমার মুখে বাধে। আসলে আমি এখানে কোনো কারো পক্ষ টেনে না টেনে কথা বলবো না, যখন যে প্রসঙ্গে কথা বলা উচিত মনে হয় আমি তখন সেটা নিয়ে বলি। এতে কে ভাই আমাকে নিয়ে টানলো না টানলো সেটা আমার দেখার বিষয়। ইটস নট আ বিগ ডিল ফর মি যে কে আমাকে টানলো, এটা নিয়ে চিন্তা করি না।
আচ্ছা, সো এই কটা বিষয় আমি বললাম। নেক্সট বিষয়তে চলে আসবো, যেটা আমি বলেছিলাম তিশা এবং সাকিব তানচিলের বিষয়। তিশা কিন্তু একটা ভুল করেছিল, আপনারা জানেন, মাস দুয়েক আগে সে বিছানাতে বসে তার শাশুড়িকে নিয়ে খুকির নামে তার বাবার বাড়ি নিয়ে অনেক বদনাম করেছিল, এবং সেটার রেজাল্ট সে হারে হারে পেয়েছে। যে শ্বশুরবাড়িতে তাকে প্রচণ্ড পরিমাণে অপদস্থ হতে হয়েছে, পারুল খালার মতো একজন মানুষ তাকে প্রচুর পরিমাণে অপমান করেছে, অনেক আজে বাজে কথা বলেছে, তিশা নিয়ে কান্নাকাটিও করেছে। এবং সেটার আমি বলেছিলাম রিজন ছিল একটাই, তিশা নিজে নিজেকে হালকা করেছে। কোনো মেয়েকে দেখেছেন তার বাবার বাড়ির বদনাম শ্বশুরবাড়িতে গাইতে? কেউ এ কাজ করে না, কেউ করে না, তিশা করেছে, তিশাই কাজ করেছে, এবং সেটা সাফা সে হারে হারে পেয়েছে কিন্তু। তো যাই হোক, ওই ভুল করার পর আমি ভেবেছিলাম হয়তো তিশার সামনে এই ধরনের ফার্দার ভুল আর করবে না, কিন্তু না। ওই যে বলে দর্শক, কিছু জিনিসের যে লেজ বেঁকা থাকে, বেঁকাই থাকে, সোজা করা যায় না। তার মানে তিশাদের ক্ষেত্রে তাই দেখলাম, তিশাও একই রকম, সে সোজার হবে না। এবার মালয়েশিয়াতে গিয়ে প্রথম প্রথম তো ঢাকাতে থাকতে প্রচুর মায়া মহব্বত দেখালো তানজিলাকে নিয়ে, যাবে না, মন খারাপ, ফাতেহার মুখ দেখবে না, কত কিছু। যাওয়ার পর আপনারা সবাই সাক্ষী যে তিশাকে একদম নতুন রূপে আপনারা দেখতে পাচ্ছেন। এই তিশাকে আমরা কোনোদিন দেখিনি। তিশার লাফালাফি আর কে দেখে? বাঘ ভাঙ্গ একটা বুনো উল্লাস সে মালয়েশিয়াতে গিয়ে চালাচ্ছে, ঠিক আছে? এবং মালয়েশিয়াতে গিয়ে সে কোথায় আছে? তার ননদের বাসায় আছে, ফাতেহা নাজনীনের বাসায় আছে, যাকে নিয়ে আমরা এত এত সমালোচনা শুনেছি। আপনারা কিবরিয়া ভাই চ্যানেলে চলে যান, শত শত ভিডিও দেখতে পারবেন ফাতেহার অতীত ইতিহাস সম্পর্কে। নোংরা, মানে কল্পনাতীত দর্শক, যেগুলো মুখ থেকে বলতে মনে হবে যে নিজের আমল নামা ভারী হয়ে যাবে তাকে নিয়ে কথা বলতে গেলে। সো সেদিকে আমি না যাই। তো এই ফাতেহার কাছে তিশা বেশি আবেগী হয়ে গেছে গিয়ে গতকালকে। সে কি করেছে জানেন? আবার একই ভুল করেছে। তো মাছ যেহেতু কাটা হচ্ছিল, মাছ রান্না হচ্ছিল, তখন আবেগে পড়ে তিশা বলছিল আমাদের বাসায় কেউ মাছ খায় না, তান মাছ খায় না, তাবিয়া মাছ খায় না, যদি একটু ইলিশ মাছটাকে আমি ভাজি করে দেই, ফ্রাই করে দেই, সেই ক্ষেত্রে তান একটু মুখে নেবে, নাহলে আমাদের বাসায় কেউ মাছ খেতে চায় না, কোনো বাচ্চা কাচ্চা মাছ খায় না। তখন ফাতেহা বলল আমার তোষণ তাবিবও মাছ মুখে দেয় না, একটুকু মাছ খায় না। তার মানে কি বুঝলেন দর্শক? তিশার যে সন্তান তান, তাবিয়া, তারা কেউ মাছ খায় না। ফাতেহাও নিজে স্বীকার করেছে তার যে সন্তান তোষান এবং তাবিব, তারাও মাছ মুখে দিয়ে দেখে না, কেউ মাছ খায় না, তাদের পরিবারের বাচ্চাদের মধ্যে কেউ মাছ খায় না। এটা তো বুঝলেন। তারপরও তারা কি করছে? মাছ না খাওয়া সত্ত্বেও তিশা কিন্তু তার সন্তানদেরকে অন্যান্য খাবার দিয়ে তাদের পুষ্টির যে চাহিদাটা সেটা কিন্তু ফুলফিল করছে। আবার ফাতেহাও জানে তার সন্তানরা মাছ খায় না, তার মানে ওই যে মাছের যে চাহিদাটা, যে ডিমান্ডটা, যে নিউট্রিশনটা দরকার, সেটা কিন্তু ফাতেহা অন্যান্য খাবার দিয়ে তার সন্তানদের ক্ষেত্রে পূরণ করে দিচ্ছে। রাইট রাইট, মানলাম। কিন্তু এখান থেকে আবার তিশা চলে গেছে আরেক ট্র্যাকে। তিশা বলে ওঠে আমার আমার জানো আমার খুব বিরক্ত লাগে। ফাতেহা বলল কি বিরক্ত লাগে? বলে জানো ওই যে সাকিব আছে না, সাকিব, সাকিবের উপর আমার খুব বিরক্ত লাগে, সে কোনো মাছই খায় না জানো, একটা চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছও সে মুখে দিয়ে দেখবে, ইলিশ মাছ তো দূরের কথা, একটা চিংড়ি মাছও সে মুখে খেয়ে দেখবে না। এই কথাটা যখন সে বলল, বাপ্পিও সাই দিল, হ্যাঁ হ্যাঁ, সাকিব কোনো মাছ খায় না, সাকিব চিংড়ি মাছও খায় না, খুব বিরক্তকর কাজ। তখন দিশা আরো কথা বলছিল, শুধু কি জানো, শুধুমাত্র জাস্ট এই শুধু যদি, এই শুধু যদি বলার পর দেখলাম ভিডিওটা সেখান থেকে কেটে দেওয়া হয়েছে। তার মানে পরবর্তীতে তিশা কি বলেছে সেটা শোনা যায়নি। বাট আমি লাইনটা, সেন্টেন্সটাকে সমাপ্ত করে দিই। তিশা বলেছিল এটা, শুধু যদি মুরগির মাংস, গরুর মাংস রান্না করি তাহলে সাকিবে খায়, নাহলে খায় না। এই কথাটাই তিশা বলেছিল। এটাই তো লজিক্যাল সেন্সে মিলে, তাই না? আমরা যদি সেন্সটাকে মিলানোর চেষ্টা করি, কারণ যে মাছ খায় না সে তো অবশ্যই মাংস খায়, এবং আমরা এটা দেখেছি সবাই। তো আমার কথা এখানে একটা, কয়েকটা কথা না, একটা কথা। আজকে যদি তিশার সন্তান তানতাবিয়া মাছ না খায়, যদি আজকে ফাতেহার সন্তান মাছ না খায়, ও তিশা যখন আবার এই কথাটা বলেছে, দর্শক ভালো মতো মনে রাখবেন, ভালো মতো বুঝবেন, তিশা যখন এই কথাটা বলেছে আমি সাকিবের উপর খুবই বিরক্ত, একটা চিংড়ি মাছও খায় না, ইলিশ মাছও খায় না, আমি খুবই বিরক্ত এটার জন্য, তখন ফাতেহা আবার আগুনের মধ্যে ঘি ঢালার জন্য একটা মন্তব্য করে বসে। সে বলেছে কি জানেন? সে বলেছে আসলে কি শেখানো হয়নি, শিক্ষা দেওয়া হয়নি। চিন্তা করুন, কথাটা কিন্তু খুবই ডিপ কথা। এই কথাটা দিয়ে কিন্তু ফাতেহা কয়েকটা জায়গাতে অপমান করে দিছে সাকিবকে। যদি শিক্ষিত মানুষ হন বুঝবেন। এই কথাটার মানে হচ্ছে সাকিবের বাপ মা মূর্খ, সাকিবের বাপ মা সাকিবকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে পারেনি, সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারেনি। এর জন্য ফাতেহা বলেছে শেখানো হয়নি, মানে শিক্ষা দেওয়া হয়নি, মানে দোষটা
ফাতেহা দিয়েছে সাকিবের বাপ মায়ের উপরে, এটা কিন্তু একটা খারাপ দিকে চলে গেল দর্শক। তিশা একটা কথা বলেছে, সেই কথা থেকে ফাতেহা একটা মন্তব্য ছুড়েছে, যেটা কিন্তু খুবই নোংরা দিকে চলে গেছে। এখন আপনারা ভাবুন, তানজিলা যখন এই কথাটা শুনবে, তানজিলা কিন্তু আপসেট হবে যে আমার মা গিয়ে এখন সাকিবের বদনাম ওই মালয়েশিয়াতে গিয়েও ছাড়লো না, মালয়েশিয়াতে বসে সাকিবকে নিয়ে চর্চা, এই কথাটা শুনবে, সাকিবের কানে যাবে, সাকিব দুটো কথা তানজিলাকে বলবে, তাদের সংসারে অশান্তি নামবে। তিশা যখন বাংলাদেশে আসবে, তিশার সাথে তানজিলার একটা মনোমালিন্য হবে, হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। এখন যখন হবে, তিশা ভ্যাবা ভ্যাবা করবে, এরকম মেয়ে জন্ম দিয়ে কী করলাম, কাকে খাওয়ালাম, কাকে লালন পালন করলাম, এই ধরনের আবেগী কথাবার্তা বলবে। কিন্তু লাভ কি বলুন? দোষটা আপনি করেছেন যখন আপনি আপনার মেয়ের জামার বদনাম আপনি আপনার ননদের বাড়িতে গিয়ে এভাবে সবার সামনে করছেন। দরকার কি এত কথার মধ্যে হুট করে সাকিবকে টেনে আনার? কেন আমি কথাটা বলছি তার লজিক্যাল কারণটা দেখুন। এই যে তিশার যে সন্তান তানতাবিয়া, তারা মাছ খায় না, ফাতেহার সন্তান তোষান তাবিব, তারাও মাছ খায় না, তার মানে এগুলো কি দোষ? অনেকে অনেক কিছু খেতে নাই পারে, এগুলো তো দোষ না, আপনারা তো বলছেন না এগুলোকে হাইলাইট করে। কিন্তু তিশা দেখুন তার সন্তানের উপর বিরক্ত হচ্ছে না, ফাতেহা তার সন্তানের উপর বিরক্ত হচ্ছে না, কিন্তু তিশা ঠিকই পরের সন্তানের উপর বিরক্ত হচ্ছে যে সাকিব মাছ খায় না, আমি খুবই বিরক্ত। কেন ভাই? আপনার সন্তানও তো মাছ খায় না, আপনি আপনার সন্তানের উপর বিরক্ত তো হচ্ছেন না? সাকিব কি পরের সন্তান, এর জন্য বিরক্ত হচ্ছেন? এবং ফাতেহাকে বলতে চাই, ফাতেহা যে বলল শিক্ষা দেওয়া হয়নি, সাকিবকে শেখানো হয়নি, এই জন্য সে মাছ খেতে পারে না। সো ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন ফাতেহা নাজনীন ম্যাম, আপনাকে আমি বলছি, আপনি যে কথাটা বললেন তার মানে তো বলতে হবে উপর দিকে থুতু মারলে থুতুরা নিজের গালেই এসে পড়ে। আপনি কি তাহলে আপনার সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পেরেছেন? প্রশ্নটা আপনার কাছে থাকলো। কারণ সাকিব যদি মাছ খাওয়া না শিখে, এই দোষটা যদি তার বাবা মার হয় আপনার ধারাভাষ্য মতে, তাহলে আপনিও তো স্বীকার করেছেন আপনার সন্তানও মাছ খেতে জানে না, তাহলে এই দায়ভারটা কার? তার মানে অবশেষে আপনার এবং তুহিনের, আপনারা সঠিক শিক্ষাটা দিতে পারেননি আপনি আপনার সন্তানদেরকে, আপনি আপনার সন্তানদেরকে শিখাতে পারেননি কিভাবে মাছ খেতে হয়। তার মানে একটা জিনিস তো বুঝলেন দর্শক, আপনি যখন মানুষের দোষ বলবেন খুব মজা লাগবে বলতে, কিন্তু একটা কথা মনে রাখবেন, একজনের দিকে যদি আপনি একটা আঙ্গুল তুলেন, বাকি তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে তাক করে থাকে। তার মানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে আসলে মানুষের বদনাম বা সমালোচনা করার আগে আয়নাতে একটাবার হলেও নিজেকে দেখে নেওয়া যে আমি আসলে কতটা ভালো, আমি আসলে কতটা সেফ জোনে আছি, আমি নিজের থেকে কতটা লয়াল, তখন আপনি কিন্তু মানুষের মনে সমালোচনা করার রাইট রাখেন। তো এখানে আমার এই কথাটাতে দেখুন তো দর্শক, কোনো ভুল আছে কিনা? ফাতেহা যে সাকিবের কাছে একটা ব্লেম করলো যে সাকিবকে মাছ মাংস মানে মাছ খাওয়ানো শিখায়নি তার বাবা মা, তার বাবা মা শিক্ষাতে দোষ আছে, তাহলে ফাতেহা তো স্বীকার করেছে তোষানা তাবিব মাছ খায় না, তাহলে কি এই কথাটাকে বলার রং যে ফাতেহা এবং তুহিনও তার মানে ব্যর্থ হয়েছে তার সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে? ফাতেহা তার সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারেনি, কথাটাকে আমি ভুল বললাম? আপনারাই আমাকে বলে দেবেন দর্শক। তো আসলে কি দর্শক, এখানে তিশা বারংবার একটা জিনিস ভুলে যায় যে আসলে নিজের পরিবারের মানুষের বদনাম মানুষের কাছে করতে হয় না, এতে নিজেই কিন্তু হালকা হয়ে যায়। আজকে দেখবেন আমি যে কথাটা বললাম দর্শক, এই যে সাকিব কিনে তিশা যে বদনামটা করেছে বা যে কাজগুলো করেছে, এটার জন্য 100% শিওর থাকেন তানজিলার সাথে তিশার একটা ফাইট হবে। তানজিলা এটা পছন্দ করবে না, কারণ দিন শেষে না সাকিব যেমনই হোক, সাকিব যেমন হোক তার জামাই, তো জামাইকে নিয়ে যখন দেখবে তার নিজের মায়ের বদনাম করছে, এটা তানজিলা কখনোই সহ্য করবে না। যদি তানজিলা মানে আসলে সৎ পথে থাকে, সত্যবাদী হয়ে থাকে, তাহলে তানজিলা কখনো এটা মেনে নেবে, এটা কোনো মেয়েই মেনে নেবে না। কিন্তু আবার এক্ষেত্রে একটা কথা না বলি না দর্শক, এখন একটা জামাই মানুষ একটা জায়গায় সামাজিক কথা বলতে হয়, এটা আসলে কিছু কিছু জায়গায় কিছু জিনিস মানুষকে আসলে মেনটেন করতে হয়, এটা আসলে একটা ভদ্রতা বলতে পারেন বা এটা একটা সভ্য জাতির কাজ। আসলে বাচ্চারা তো বাচ্চাই, তান তাবি তো ছোট মানুষ। তো সাকিবের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে দর্শক, সাকিব তো বড়, এখন তাকে যদি ইলিশ মাছ চিংড়ি মাছ দেওয়া হয়, সে নাও খায়, সে কিন্তু আসলে ডিরেক্টলি বলতে পারে না যে আমি মাছ খাবো না বা আমি খাই না, কারণ এটা কিন্তু একটা সভ্য জাতির মধ্যে পড়ে না, একটা একটা সমাজে চলার জন্য এই কাজ করা উচিত না। হ্যাঁ, আপনি মাছ খান না, আপনি মাংস পছন্দ করেন, আপনি এটা বলতে পারেন না আমি খালি মাংস খাই, মাছ খাই না। আপনার উচিত কী হবে, আপনাকে সামনে যা দিয়েছে, না চাইলেও আপনি খেতে না পারলেও নর্মালি একটু হলেও সৌজনতার খাতিরে নেওয়া, যে আমি এত খেতে পারবো আমি অল্প একটু নেই, এটা কিন্তু একটা ভদ্রতা, এটা একটা সামাজিকতা। এগুলো আসলে আপনাদের মধ্যে নিয়ে আসা উচিত, এগুলো আপনাদের ব্যক্তিত্বকে কিন্তু সবার সামনে ফুটিয়ে তুলবে। তো সাকিবেরও কিন্তু আসলে এরকম একদম সামনাসামনি বলে দেওয়া উচিত আমি এটা খাই না, এটাও কিন্তু আসলে ভদ্রতার কাতারে পড়ে না। তো শুধু যে আবার তিশার কথা বলবে এটাও না, সাকিবের কথা কেন বলতে হয়, আসলে সবাইকে সবার জায়গাটা বুঝতে হবে যে আমার জায়গাটা কতটুকু, আমার বাউন্ডারি কতটুকু, আমার কোথায় কতটুকু বলার প্রয়োজন, আর কোথায় কোন জায়গায় কোনটা বলাটা আমার অপ্রয়োজন।
এই জিনিসগুলো যতক্ষণ না একটা মানুষ বুঝতে পারবে, সে বারংবার কিন্তু বিপদে পড়বে এবং নিজের শনি নিজেই ডেকে নিয়ে আসবে, এটা অন্য কেউ ডাকবে না। আশা করি দর্শক আমি আমার যে ভিডিওর যে ক্ল্যারিফিকেশনটা, এক্সপ্লেনেশনটা পুরোটা আমি প্রপারলি দিতে পেরেছি। সর্বশেষ একটা ইনফরমেশন দিয়ে শেষ করবো ভিডিওটা, সেটা হচ্ছে দর্শক, ফাতেহা নাদিনা যখন ওখানে বসেছিল তখন একটা কথা বলেছে ফাতেহা ওই রান্নাঘরে যে আমি ভাই নেগেটিভ কমেন্ট টমেন্ট এত দেখি না, ঠিক আছে, এত নেগেটিভ কমেন্ট আমি দেখি না, আমার এসব ভালো লাগে না, আমি পড়ি না কমেন্ট টমেন্ট। বাপ্পি আবার তখন উঠে উত্তর দেয়, হ্যাঁ ওই সমস্ত কমেন্ট টমেন্ট দেখার দরকার নাই, ওগুলো দেখতে গেলে তুমি ডিপ্রেশনে চলে যাবা, হতাশায় চলে যাবা। আর তিশা বলে, আমি তো ভাই কমেন্টই বাদ দিয়ে দিয়েছি, কমেন্টই একদম আটকে রাখছি, যা মন চায় তোমার ভাবো, আমি আর কমেন্ট করতে দিব না। মানে এক একজন একটা কমেন্ট করছিল, মানে এক একটা মন্তব্য দিচ্ছিল এটা নিয়ে রান্নাঘরে বসে বসে। তো সেক্ষেত্রে আমি এর জন্য একটা কথা বলতে চাই ফাতেহাকে আসলে কাইন্ডলি, যে ফাতেহা যে বললো যে আমি আসলে ভাই সব কমেন্ট টমেন্ট পড়ি না, আমার অত মাথা ব্যথা নেই, অত সময় নেই আমার কমেন্ট পড়া, আমি পড়ি না। যদি আপনি কমেন্ট নাই পড়েন তাহলে আপনি কেন আজকে রান্নাঘরে আছেন? আপনার তো রান্নাঘরে থাকার কথা ছিল না, কারণ আপনি তো রান্নাঘরে আসেন না। আপনি কেন রান্নাঘরে আছেন জানেন? আপনি কেন পেঁয়াজের খোসা ছিলছেন জানেন? কারণ আপনি জানেন আপনাকে আপনার দর্শকরা চরম আকারে ধৌত করছে, সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করছে, বকাঝকা করছে। কারণ আপনি যেরকম বসে আপনার বৃদ্ধ মাকে দিয়ে কাজ করাচ্ছেন, আপনার ভাবিকে দিয়ে কাজ করাচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। এই জিনিসগুলি নিয়ে মানুষ অনেক সমালোচনা করছে, আপনাকে ক্রিটিসাইজ করছে। এর জন্য আপনি চাপে পড়ে এখন রান্নাঘরে এসেছেন। যদি আপনি কমেন্টগুলো নাই পড়তেন আপনি রান্নাঘরে আসতেন না। আরও একটা এক্সাম্পল দিই, যদি আপনি কমেন্টগুলো না পড়তেন আর বাপি ভাইজান আপনার যদি কমেন্টগুলো আপনাকে বিরক্ত না করতো, তাহলে আজকে কিন্তু ওই ভিডিও শুরুতে দেখা যেত না ফাতেহা আপনাকে অল্প একটু চা দিয়ে যাচ্ছে, এত বড় একটা মগে খাওয়া চা। এই কাজটা কিন্তু করতেন না, কারণ এতদিন আপনারা করেননি। আজকে করেছেন কেন? কারণ এটা নিয়ে কথাবার্তা হয়েছে। আপনি পুরুষ মানুষে আপনি ওই বাড়িতে চা রান্না করে খেয়েছেন, তা আবার সবার জন্য রান্না করেছেন, এটা একটা মন্দ কাজ করেছেন। এই জন্য আবার আজকে দেখিয়ে দিচ্ছেন। যদি কমেন্টের প্রভাব আপনাদের লাইফে না পড়তো, যদি কমেন্ট আপনারা এতটাই স্কিপ করতেন, যদি কমেন্ট আপনারা নাই পড়তেন, কমেন্ট পড়ার প্রয়োজনই আপনাদের না থাকতো, আপনারা কিন্তু নিজেদেরকে এভাবে শুধরানোর চেষ্টা করতেন না। একটু ঠিক করে বলি, অপচেষ্টা করতেন না। কারণ আমি জানি আপনারা মন থেকে কাজ করছেন, আপনারা খালি লোক দেখানো করছেন। এখন পর্যন্ত এখন অবধি মালয়েশিয়াতে গিয়ে সমস্ত কাজ তিশা একা হাতে করছে। আপনারা গেলে দেখবেন তিশা মেহমান মানুষ, তিশা রান্নাকে এত ভাবে, তারপরে তিশা ওই বাড়ির সমস্ত কাজ কাম করছে। রান্নার সমস্ত কাজ তিশার একার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারাই বলবেন এগুলো আসলে কোনোভাবে শোভনীয়তা পায় কিনা। ফাতেহার বাসায় তিশা গেস্ট, অথচ তিশা নিজে বাজার করে নিয়ে এখন নিজে রান্না করে খাচ্ছে, আর ফাতেহা বসে বসে কি করছে? ঘুমাচ্ছে। তো যাক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।